স্টোরি টেলার পার্থ চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের গল্পের নিবেদন চেনা জিনিসের অচেনা ভাব। রচনা এবং কণ্ঠে আমি রয়েছি পার্থ। তো চলো শুরু করি আজকের গল্প চেনা জিনিসের অচেনা ভাব। সেদিন আর 5টা সাধারণ দিনের মতোই খুব সাধারণভাবেই দিন চলছে। হঠাৎ সকাল 10টা নাগাদ বাড়ির সামনেই একটা বাইকের হর্নের আওয়াজ কানে ভেসে আসলো। জানালা দিয়ে দেখি রানা। আরে রানা, ভেতরে আয় ভাই। তুই এখনো রেডি হসনি? কিসের জন্য রেডি হব ঠিক বুঝলাম না, একটু খুলে বল। আজ কি বলতো? কেন, আজকে তো কালী পূজা। হ্যাঁ, তো রাজাদের বাড়িতে যে পুজো, তোর তো মনে নেই নাকি? ও হো ভাই, দেখ একটু মনে নেই। তুই একটু দাঁড়া, আমি অল্প একটু সময়ের ভিতরে রেডি হয়ে আসছি। জাস্ট অল্প কিছুক্ষণ, একটু ওয়েট কর। হ্যাঁ, তাই তাড়াতাড়ি কর ভাই, যেতে হবে আবার। দুজনে রেডি হয়ে বাইকে উঠে বসলাম। তা চলো। বাইক চলতে চলতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভাই, ট্রেনে যাবি তো নাকি? হ্যাঁ, তো কি তোর কি ভয় করছে নাকি? আরে না, ভয় করবে কেন, তাই আর কি জিজ্ঞাসা করলাম। আমাদের দুজনের কথা বলার মধ্যে আমরা দুজনে পৌঁছে গেলাম নিমেষের সেই স্টেশনে। তুই টিকিটটা কাট ভাই, দুটো শিয়ালদা। আরে হ্যাঁ, তুই গাড়িটা পার্কিং কর, আমি টিকিট কাটছি। টিকিট কেটে নিয়েও গাড়ি পার্কিং করে দুজনেই কথা বলছিলাম সেই স্টেশনে একটাই আরাম কেদারায় বসে। হঠাৎ ট্রেন চলে আসলো এবং আমরা দুজনেই উঠে পড়লাম। কিরে, কিছু তো কেনা হলো না ভাই, ওদের বাড়িতে পুজো যেহেতু। ইস, আমারও তো মনে নেই ভাই। ঠিক আছে, ওদের বাড়ির ওখান থেকে কিনে নেব। ওদের বাড়ির কাছে যেহেতু স্টেশন রয়েছে। ও, তা ওদের বাড়ির স্টেশনটা কি স্টেশন বলতো? আমার তো ঠিক মনে পড়ছে না। কেন, ব্যারাকপুর? ও হো, মনে আছে তাহলে। এইভাবে হাসি মজা আর আনন্দ চলছে। তারই মধ্যে ট্রেন ছুটে চলেছে দূরের দিগন্তকে স্পর্শ করবার উদ্দেশ্যে। দুটি সমান লোহার দণ্ডের উপর দিয়ে বাতাসের বুক চিরে ছুটে চলেছে। রাজাদের বাড়িতে পৌঁছেই দেখি রাজা রাস্তার ধারে, মানে তাদের সদর দরজায় দাঁড়িয়ে আমাদেরকে দেখে বলল, আরে এসো এসো, এতক্ষণে তোমাদের সময় হলো। আর বলিস না ভাই, এই রানাকে জোর করে নিয়ে আসতে হলো। হ্যাঁ, কি বললেন স্যার? কাকে ডেকে আনতে হলো? আরে বাদ দাও, চলো ভিতরে চলো, আর একটু পর থেকেই খাওয়া দাওয়া হবে, তাই ক্যাটারিং এর জন্য আর কি দাঁড়িয়ে আছি। চলো চলো, তোমরা ভেতরে যাও, আমি আসছি। আরে চলো, আমি যাচ্ছি, চলো একসাথেই যাই। দুজনে আমরা গল্প করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করলাম এবং সঙ্গে রানাও ছিল। বিশ্রাম নিচ্ছিলাম। এরই মধ্যে রাজা আবার খুব শীঘ্রই আমাদের কাছে চলে আসলো। এসে সে আমাদেরকে বলতে লাগলো, আর ভাই বলিস না, একটা সমস্যা হয়ে গেছে, খুব চিন্তায় রয়েছি। কি সমস্যা ভাই, একটু বল, খুলে বল, আমরা তো আছি নাকি, দেখছি, বল কি। ওই ক্লাবের ছেলেদেরকে বলেছিলাম খাবারটা পরিবেশন করার জন্য, কিন্তু এখন একজন এসে বলল যে তারা সবাই খেলতে চলে গেছে, আর এদিকে একটু পর থেকে লোক আসবে ভাই, কি করব সেটা খুবই চিন্তায় আছি ভাই। হো, এই ব্যাপার। আরে আসলে এর জন্য আবার চিন্তা কিসের, আমরা তো আছি, দেখে নিচ্ছি কখন হবে, তুই শুধু বলবি। আরে হ্যাঁ ভাই, সেটা তো বলবি নাকি, আমরা দেখছি ভাই, কোনো চাপ নিস না ভাই, আমরা আছি তো নাকি। হ্যাঁ, তো তোরা তোরা তাহলে পারবি ভাই? হ্যাঁ, তোরা যদি পারিস তাহলে আমার কোনো চিন্তা নেই। আরে হ্যাঁ ভাই, কোনো চিন্তা নিস না, আমরা আছি তো। নিশ্চিন্ত হলাম ভাই, সত্যি এইভাবে থাকিস তো খুবই সুবিধা হয়। আচ্ছা তোরা বস, আমি ওদিকে যাই। হ্যাঁ ঠিক আছে, যা। আমরা প্রায় সন্ধ্যাবেলায় থেকে পরিবেশনে ব্যস্ত ছিলাম। পরিবেশন শেষ করে ঘড়িতে একবার দৃষ্টি ফিরিয়েই দেখি 8টা বাজে।
আমি রানাকে বললাম, এই কটা বাজে তোর খেয়াল আছে? সে পকেট থেকে মোবাইল বের করে, ইস, এত রাত হয়ে গেছে, আবার ট্রেন পাবো তো ভাই। এক কাজ করি তাহলে, চল আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ তাই চল ভাই। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। রাজাদের পরিবার থেকে তো কেউ আমাদেরকে একটুও আসতে দেবে না। আমরা তাও বেশ কিছু কাজের দাবি জানিয়ে বেরিয়ে পড়লাম। ওদের ওখান থেকে 8:45-এর ট্রেন ধরে বেশ কথা বলতে বলতে চলে আসলাম আমাদের রানাঘাট স্টেশনে। তখন বাজে প্রায় 11টা। আমরাও আসলাম আর ট্রেনও চলে গেল। তাই মনের দুঃখে লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে 11:30টার শেষ ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছালাম তখন সময় 12:10। ব্যস্তময় স্টেশন তখন কেবল কয়েকটি কুকুর ও কিছু মাতালের আড্ডা হয়ে দাঁড়িয়েছে। দিনের দেখা কিছু আর রাতের কিছু মুহূর্ত কেমন যেন একটা আলাদা ভাব। আমাদের গাড়িটি গ্যারেজে ছিল, সেটা ততক্ষণে বের করে আনতে গেছে রানা। আমিও স্টেশন থেকে নামতে গিয়ে ওই অন্ধকারে একটা কুকুরের পেটের উপরে পা দিয়েছিলাম পেরানো। কর্কশভাবে কুকুরটা ডেকে উঠল, তবে একটুর জন্য বেঁচে গেলাম। এরই মধ্যে রানা গাড়ি নিয়ে এসে বলল, এই ভাই, বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো রে ভাই? হাওয়া নেই নাকি? আরে না ভাই, হাওয়া থাকলেও তো পিক আপ দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু ইঞ্জিনের যে খাদ্য ফুরিয়েছে প্রায়। মানে কি ভাই, তেল নেই? আছে, কিন্তু খুব অল্প, কিন্তু রিভার্সে দিলেও মনে হয় না যে বাড়ি যেতে পারবো। তা সেটা যখন গাড়িটা গ্যারেজে রেখেছিলি বিকালে তখন বললেই হতো, তাহলে একবারে ভরে রাখা যেত। এখন তো আর কেউ দোকান খুলবে না ভাই, কি যে করিস। ও বাদ দে, ওঠ, গাড়িতে যা আছে চলে যাবে। এরপর দুজনে প্রায় চলেছি অন্ধকার রাস্তা পেরিয়ে। মাঝে রাস্তায় এসে সেই যেটা ভাবছিলাম ঠিক সেটাই ঘটল। গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেল, সে আর মোটেই চলল। যাই হোক, রাস্তা তেমন ভালোও ছিল না, তার সঙ্গে আমাবস্যার রাত, বিদঘুটে অন্ধকার। পকেট থেকে মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই দেখি ফোন বাবাজিও ঘুমিয়ে পড়েছে। সেই বলে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তেমনই আমাদের সঙ্গেও আজকের মতো জীবনে সন্ধ্যা নেমে এসেছে। আমরা যে পথ ধরে যাচ্ছিলাম ওই পথে রানার বাড়ি একটু আগে পড়ে, আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি প্রায় 25 থেকে 30 মিনিটের হাঁটা পথ। তো ওদের বাড়ির ওই রাস্তাতে আমাদের বাড়ি পর্যন্ত যে রাস্তা, সেখানে একটাও কোনো ল্যাম্পপোস্ট নেই, কেবল দুটো আছে। রাস্তার বেশ অন্ধকার। রানাকে আমি বললাম, এই রানা, তোকে আর তাহলে ওদিকে যেতে হবে না, তুই যেহেতু বাড়ির কাছে চলে এসিস, তুই তাহলে যা, আমি একাই চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, তা তুই পারবি তো যেতে? আরে ভাই হ্যাঁ, তাহলে আসি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যা তাহলে। অসুবিধা হলে ফোন করিস। ও, তোর তো আবার ফোনেও অসুবিধা। হ্যাঁ তাহলে যা ভাই। এই বলে অন্ধকার রাস্তা চলাচল করতে লাগলাম। নিস্তব্ধ পরিবেশ, রাস্তার দুপাশে ঝিঝি পোকা ডাকছে। পরিবেশ এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাস এর শব্দ যেন নিজেই কানে শুনতে পাচ্ছিলাম। এই শান্ত পরিবেশে আপন মনে একা একা অন্ধকারে হেঁটে চলেছি। রাস্তা একদম শুনছেন। পিছন দিয়ে হঠাৎ কেমন একটা আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। ঠিক যেন মনে হলো রাস্তা দিয়ে কোনো একটা সাইকেল আসলে যেমন আওয়াজ, ঠিক তেমন। আমি পিছন ঘুরতেই দেখি হঠাৎ কে যেন একটা গভীর স্বরে বলতে লাগলো, কে আপনি এত রাতে? অন্ধকার এতটাই যে মনে হচ্ছিল কেউ যেন একজন আছে, কিন্তু লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবুও আমি উত্তর দিলাম, এই তো আমি, আমার এই সামনেই বাড়ি, কিন্তু আপনি কে, আর এত রাতে কোথায় যাচ্ছেন? আমার স্টেশনের কাছে একটা দোকান আছে, আর সেটা বন্ধ করে বাড়িতে যাচ্ছি। দুজনে প্রায় একসাথে চলতে চলতে
আমি গিয়েছিলাম একটা ওই অনুষ্ঠানে আর কি, একটা সমস্যার জন্য দেরি হয়ে গেল, এই আর কি। কিন্তু যে এত রাতে যাচ্ছেন, কোনো সমস্যা হয় যদি? কি সমস্যা বলুন তো? আর এত রাতে কী বা সমস্যা হবে? ও, আর আপনার নামটা তো জানা হলো না, কি নাম আপনার? আমার নাম রতন ঢালি। আর সমস্যা তেমন কিছু নয়। আমি প্রায় বাড়ির কাছে চলে এসেছিলাম। বাড়ির কাছে একটা লাইট পোস্ট ছিল, হালকা আলো জ্বলে। আচ্ছা, আপনি তাহলে যান, আমার একটা কাজ আছে, এদিকে যেতে হবে আমাকে। আরে চলুন, এত রাতে কি কাজে যাবেন আবার? এই বলেই সেই লোকটা সেখান থেকে চলে গেল। তার এই কথা বলার পর আমি পিছন ঘুরতেই আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ঠান্ডা শীতল ভাব নেমে এলো। আমি এত বেলা ধরে যার সাথে কথা বলছিলাম সে আসলে কেউ ছিল না। হালকা আলোই দেখতে পেলাম, তা চোখে দেখে বিশ্বাস করা যাবে না। দেখি একটা কাঠ শূন্যে ভেসে আসছে আমার সাথে কথা বলতে বলতে। যাই হোক, সব কিছু ভুলে দৌড়ে বাড়ি চলে যেতে লাগলাম। ভাবলাম সবই বোধ হয় চোখের ভুল। কিন্তু পরদিন সকালে পাড়ার লোকের মুখে যা শুনলাম তা সত্যি, গায়ের রক্ত হিম হয়ে যেতে লাগলো। গতকাল রাতে আমার সাথে যে আসছিল সে আসলে সত্যি কোনো মানুষ নয়। আসলে কোনো একদিন রতন স্টেশন থেকে দোকানদারি করে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় একদল লোক তাকে ভুল করে অর্থাৎ তার নামে অন্য একজনকে মারতে গিয়ে তাকে মেরে ফেলেছিল। তারপর থেকেই কেউ নাকি তাকে মাঝে সাঝে দেখতে পাই। আমি আর বললাম না যে এই সমস্ত ঘটনা আমার সাথেই ঘটেছে। আসলে বললে তো কেউ আর বিশ্বাস করবে না, তাই বললাম না, গোপনটা ঠিক চাপা করেই রাখলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, চেনা জিনিসের অচেনা ভাব। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক করবে। যাই হোক, আজ তাহলে আসি। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো একটা গল্পের সন্ধান বা সম্ভার নিয়ে। তো আজ তাহলে আসি, বাই বাই।